বললাম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। আজকে আজকে বাংলাদেশের তেমন কোনো খবর নেই, যে নতুন কোনো খবর তেমন দেখা যাচ্ছে না। যাই হোক, তো আজকে অন্য একটা বিষয়ে, এটাও আসলে এগুলো সবটি ঘটনা একটার সঙ্গে একটা সম্পর্কিত। তো প্রথমেই আমি বলছি, আপনারা যারা ফেসবুকে দেখছেন বা ইউটিউবে দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের পরিচিত সবাইকেও বলবেন। গত 4 তারিখ কেন্দ্রীয় সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে সিএএর অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন যেটা, সেটার যে রুলস প্রকাশিত হয়েছে, রুলসে কিছুটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, এবং স্পষ্টীকরণটা খুব গুরুত্বপূর্ণ। এবং অনেকে বলছেন এই স্পষ্টীকরণ নাকি ঐতিহাসিক, এই স্পষ্টীকরণের ফলে উদ্বাস্তু নাগরিকত্ব পেতে সহজ হবে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এবং আমরা আসলে এই কয়েকদিন, আমি অনেকদিন আগে এটা আলোচনা করার কথা ছিল, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সমস্যা থাকায় সেটা আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য হয়ে ওঠে, তাই সেটা আলোচনা করা যায়নি, কিন্তু আজকে এটা আলোচনা করছি। তো অনেকেই বলছেন যেটা নাকি নাগরিকত্ব আইনকে অনেকটা সহজ করেছে, এবার নাকি খুব সহজেই শরণার্থীরা নাগরিকত্ব পেয়ে যাবেন। দর্শকরা, আমি একটা কথা এখানে বলতে চাইছি, আমি এখানে পাশে দিয়েছি, আমি এটা আপনারা দেখে নেবেন, বা কমেন্ট বক্সে আপনারা যাবেন, সেখানে গেলে পুরো নোটিশটা আপনারা পেয়ে যাবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে নতুন যে সার্কুলার, এই যে সংশোধনীটা বেরিয়েছে, এতে কী আছে? আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি থেকে নাগরিকত্ব সিএতে অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিএতে আবেদন করার জন্য একটা পোর্টাল খোলা হয়েছে। কিন্তু দেখা গেছে উদ্বাস্তু বা যারা 2014 সালের ভেতরে যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন, এদের মধ্যে মাত্র 8 জন মাত্র আবেদন করেছেন, এবং সাধারণভাবে মানুষ এটাতে কোনো সিএর আবেদন করেননি। কেন করেননি? এর কারণটা হলো এটাই, যেখানে প্রথমেই আপনাকে দেখাতে হবে যে আপনি বাংলাদেশে কোন জায়গায় ছিলেন, বাংলাদেশের কাগজপত্র দেখাতে হবে। এখন বাংলাদেশের কাগজপত্র মানুষ কীরকম দেখাবেন? 1 বছরে অনেকে হয়তো এখানে এসেছেন, বা দীর্ঘদিন থাকার পর ডকুমেন্ট হারিয়ে গেছে, তাছাড়া কেউ তো আর যেচে বলবেন না যে আমি বাংলাদেশ থেকে এসেছি। অর্থাৎ এই একটা ব্যাপার আছে এখানে। এখানে যে আইনে ছিল, এই আইনে একটা ধারা ছিল যে যদি কোনো কিছু না থাকে তাহলে এনি গভর্নমেন্ট ডকুমেন্ট ক্যান বি প্রডিউসড, অর্থাৎ যে কোনো সরকারি ডকুমেন্ট দেখানো যেতে পারে। তো সরকারি যে কোনো ডকুমেন্ট, নট গভর্নমেন্ট ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট দেখানো যেতে পারে যেটাতে প্রমাণিত হয় যে লোকটা আগে বা তার বাবা বা তার দাদু কোনো সময় বাংলাদেশে ছিলেন, এরকম একটা কথা ছিল প্রথমে আইনে। এখন এটা কেন্দ্র সরকার এটা একটা ক্লারিফিকেশন বা স্পষ্টীকরণ দিয়েছে। এবং এটা হলো এরকম যে কোনো ভারত সরকারেরই যদি কোনো সরকারি নথিতে দেখা যায় বা লেখা থাকে যে কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে বা তার বাবা বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, তাহলে তিনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। এতদিন কি ছিল যে বাংলাদেশের ডকুমেন্ট লাগবে, এখন বলা হচ্ছে না, বাংলাদেশের ডকুমেন্ট না হলেও হবে যদি ভারতের কোনো সরকারি নথিতে বা কোনো বিচারে দেখা যায় যে এই লোকটি উল্লেখ থাকে যে এই লোকটি বাংলাদেশ থেকে এসেছিলেন, তাহলে তিনি অবশ্যই নাগরিকত্ব পেতে পারেন, এরকম একটা কথা এখানে রয়েছে। তো এইটা সূত্র ধরে অনেকে বলছেন যে এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এর ফলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। তো কিভাবে পেয়ে যাবেন? যেমন ধরুন ট্রাইব্যুনাল কাউকে বিদেশি ঘোষণা করলো, এখন কি করছে? এখন ট্রাইব্যুনালে যদি আপনি 1966 সালের আগের কাগজপত্র না দেখাতে পারেন, তাহলে ট্রাইব্যুনাল আপনাকে বিদেশি ঘোষণা করবে। তো এই যে বিদেশি ঘোষণা করলো, এই কাগজটা দিয়ে কেউ বলতে পারবেন যে না, যে আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, এটা সরকারি নথি প্রমাণ করছে যে লোকটা বাংলাদেশ থেকে এদেশে এসেছিল। নতুন আইনে তাকে নতুন যে মাফ করবে সংশোধনী নয়, স্পষ্টীকরণে বলা হচ্ছে এই লোকটাকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। তো এটাকে ঐতিহাসিক এই কারণে বলা হচ্ছে যে ডিবুটার যারা আছেন তারা যদি বিদেশি বা পুলিশের নথিতেও যদি লেখা থাকে যে লোকটা যেমন ডিবুটার, ওদের যদি পুলিশের যে রেফারেন্সে লেখা থাকে যে এই লোকটা সন্দেহজনকভাবে বাংলাদেশ থেকে এসেছেন, তো সেটাকেও কাজে লাগিয়ে নাগরিকত্বের আবেদন করা যেতে পারে।
এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাইছি, এইটা এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ নেই, কারণ এতে ডিবুটার বা ডিটেনশন ক্যাম্পে আক্রান্তরা অথবা অথবা যারা ঘোষিত বিদেশি তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এটা সম্ভব এই আইনে। কিন্তু এটা ঐতিহাসিক আমি এই কারণে বলবো না যে এর বাইরে লক্ষ লক্ষ যে বিদেশি যে লক্ষ লক্ষ যে শরণার্থীরা রয়েছেন, উদ্বাস্তুরা রয়েছেন, তারা যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে দেশে এসেছেন, তো তাদের ক্ষেত্রে কী হবে? তারা তো কোনো ভারত সরকারের নথি দেখাতে পারবেন না। আর ভারত সরকার তো তার সঙ্গে কোনো ধরনের ভারত সরকারের কোনো অফিসার যেচে তো বলবে না যে এই লোকটা বাংলাদেশ থেকে এসেছিল, কারণ প্রত্যেক অফিসারের নিজের নিজের একটা চাকরির নিশ্চয়তার ব্যাপার আছে, তারা কি বলবেন? সুতরাং এই সরকারের সর্বশেষ যেটা নোটিফিকেশন, এটাতেও কিন্তু এটাতে কিন্তু নিশ্চিত হতে এটা তো বলা যাচ্ছে না যে হাজার হাজার মানুষ আবার এখানে আবেদন করবেন। তবে এটা ঠিক এই আইন হওয়ার পরে যারা ট্রাইব্যুনালে যারা বিদেশি শনাক্ত হয়েছেন বা যাদের উপর ডিভোটার নোটিশ আছে বা পুলিশের রেফারেন্স আছে, তারা সন্দেহভাজন বাংলাদেশি যদি বলা হয়, তখন তারা একটা আবেদন করতে পারবেন এবং তারা হয়তো সেই ক্ষেত্রে নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু বাকি যারা আছেন, যারা 1964 সাল থেকে বা 71 সাল থেকে ভোট দিয়ে আসছেন বা ভোটার তালিকায় নাম উঠে গেছে, প্যান কার্ড আছে, তারা এদেশে ধরুন 50-60 বছর রয়ে গেছেন, তারা কি করবেন? সেই সব উদ্বাস্তুরা যারা 66-র পরে এসেছেন, তারা কি করবেন? বা যারা ডকুমেন্ট হারিয়ে গেছে, এসেছেন অনেক আগেই, ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা কি করবেন? এর কিন্তু কোনো উত্তর এখানে নেই। তো এটা পোর্টালে এটা কীভাবে হবে এটাও বোঝা যাচ্ছে না। সুতরাং জটিলতাটা থেকেই গেল। হ্যাঁ, কিছুটা রিলিফ হয়েছে, কিন্তু নাগরিকত্ব আইন নিয়ে যে জটিলতা ছিল সেটা কিন্তু থেকেই গেল। আজকে আমি একটা ভেবে আশ্চর্য হচ্ছি, আজকে আবার বাংলাদেশে একটা নির্যাতন চলছে, আপনারা জানেন, এবং হিন্দুরা একটা বাংলাদেশে সংখ্যালঘুরা একটা আতঙ্কের মধ্যে আছেন। তো এটা কত কাল থেকে চলবে আমি ঠিক বুঝতে পারি না। যে মানে সারা যতদিন সভ্যতা জীবিত থাকবে ততদিন কি বাংলাদেশে এইসব চলবে? এটা একটা বিষয়। সুতরাং তাই সিএ যে আইনটা, বাংলাদেশের ঘটনা, এসব কিন্তু একটা জায়গায় কিন্তু এটা যোগসূত্র আছে। কারণ এই যাদের জন্য আইন করা হয়েছে তারাও কিন্তু একটা সময় এইভাবেই একটা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছিলেন, শুধুমাত্র তারা হিন্দু বলেই নির্যাতিত হয়ে এখানে এসেছিলেন। তো এসব ঘটনা অনেকে হয়তো ভয়ে এসেছেন, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু সিএর মাধ্যমে যে বলা হয়েছিল যে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোনো চিন্তার কারণ নেই, সেই চিন্তার কিন্তু অবসান ঘটল না। এমনকি এই যে স্পষ্টীকরণের পরেও কিন্তু সিএ নিয়ে যে আতঙ্ক মানুষের ভিতরে রয়েছে, সেই আতঙ্ক থেকে কিন্তু নিস্তার পাওয়া গেল না। এটা কিন্তু ঘটনা। সুতরাং আমি এটাকে ঐতিহাসিক বলতে রাজি নই, তবে কিছুটা অবশ্যই মলমের কাজ করবে। কারণ অন্ততপক্ষে যারা অভিযুক্ত হয়েছেন বা যাদেরকে রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, তারা একটা সুযোগ পাবেন তাদের এটা দেখিয়ে, অনেকটা সাপে বর হওয়ার মতো ঘটনা, তারা এটা দেখিয়ে নাগরিকত্ব আবেদন করতে পারবেন এবং সম্ভবত পেয়েও যাবেন। সরকার এই সুযোগটা এই আইনের মাধ্যমে এই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এর বেশি কিছু নয়। তো এই বিষয়টা আমি একটু এখানে ইচ্ছা করে আলোচনা করলাম, যে একটা প্রচার চলছে যে সব সমস্যার নাকি উদ্বাস্তুদের সমাধান হয়ে যাচ্ছে। সব সমস্যা কিন্তু সমাধান হলো না। একটা ছোট্ট অংশের সমাধান হয়েছে, সবার হয়নি। ডিটেনশন ক্যাম্পে বা ডিবুটারে হয়তো 1 লক্ষ মানুষ আছেন, কিন্তু বাকি কয়েক লক্ষ মানুষ যারা আছেন, যারা এনআরসিতেই নাগরিকত্ব হারিয়েছেন, প্রায় 12 লক্ষ বাঙালি হিন্দু যারা ধর্মীয় নির্যাতনের শিকারে দেশে এসেছেন, তো সেই 12 লক্ষের মধ্যে হয়তো 1 লক্ষ উপকৃত হতে পারেন এইটাতে। কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো লাভ এখানে হচ্ছে না, কারণ কোনো সরকারি অফিসার বা কেউই যেচে কোনো ব্যক্তিকে বলবেন না যে ওই ব্যক্তিটা অমুক তারিখে এসেছিলেন বা অত বছর আগে এসেছিলেন, বলবেন না। তো এটা আপনাদের সামনে একটু জানিয়ে রাখলাম। আজকের মতো নমস্কার।